সুপ্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির বিষয়টি। এরপর বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সহ এখন পর্যন্ত খোদ চেয়ারম্যানের স্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতাও বেরিয়ে আসে প্রাথমিক তদন্তে। কোনো পরীক্ষা ছাড়াই যে চক্র দিয়ে আসছিল মার্কশিট সহ সনদপত্র, এছাড়া লাখ লাখ টাকার বিনিময়েও বদলে যেত পরীক্ষার সব ফলাফল। কী ছিল যমুনার সেই অনুসন্ধানে, সেটাই দেখে আসি শুরুতে। সার্টিফিকেট লাগবে? ফেসবুকের এই পেজে বিজ্ঞাপনের সূত্র ধরেই এসএসসি আর ডিপ্লোমার সনদ কিনতে চাই আমরা। ইনবক্সে যোগাযোগের পর একটি নাম্বার দিয়ে বলা হলো হোয়াটসঅ্যাপে আসুন। কমেন্ট করার পরে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিল, তা আমি ওনার হোয়াটসঅ্যাপে কিছুদিন কথা বলি। বলেন আগে একটি জন্ম সনদ লাগবে, সেটা করে দিবেন পাবনার একজন। তার মার্কশিট সহ 2 সার্টিফিকেটে খরচ 3 লাখ। অনলাইনে ভেরিফাইড করতে আরও 1 লক্ষ টাকা চাওয়া হলো। রাজি হই আমরা, রওনা দেই পাবনার পথে। পাবনার সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নে দেখা হয় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজের সাথে। অধিকক্ষণ তোর চোখ করবে না, তুই 3টার সময় যাবে আবেদন করিস, দুটি আবেদন করবে। আচ্ছা, ধরেন যে যদি কথাবার্তা কয়া যে ভাই এখন যে অবস্থায়, মানে এখন তো নিজেরই জানলে টান পারাপারে এই দেন হাতের অবস্থা বুঝছি, সবই বুঝছি। ওরকম আমার ফ্রেন্ড রয়েছে, এরকম এই করে যে ভাই এ তোর নির্বাচন অফিসারের একটা মনে করে একটা টোকাও লাগে নাই, বুঝলেন? এই যে নির্বাচনের যে লোক, কি করে একটা টোকাও লাগে না, এ খালি একটা কথাই কয়ে দিচ্ছে, মানে ফাঁসায় দিছে। ফের আমার ফ্রেন্ডে একটা কথাই কইছি যে স্যার আমি ওকে ইউজার পাসওয়ার্ড ওটিপি দিছি, এটা আমি সম্মতি, যে আমাকে 2000 করে টাকা দিতে আমি দিছি। এর সাথে যে সহযোগী আছিল হে পর্যন্ত কম্পিউটারে বাটনই ঠিক মতো টিপির পার না, মানে কোনো মতো খালি দেখাইছে ওইভাবে কাজ করছে। হ্যাঁ, হে লোকের পর্যন্ত তাও 15 দিন ছিল, উপায় নাই। মানে তাও দুইজনের মানে 2 লাখ টাকা লাগছে। ধরছিল কি গাজীপুরে ডিবি না কি? তোরা সর্বপ্রথম আগে হইলো কি করছে হলো ওই যে আরিফুল আছে, ওই যে লেখা থাকে যে নির্বাচন কমিশনার যে ওদের ওদের প্রত্যেকটা পোস্ট মোট দেয় না যে আপনার ইউজার আইডি শক্ত করে রাখুন, মজবুত করে রাখুন, ওই নাম হলে আরিফুল লেখা থাকে। ওই প্রোগ্রামার ওই হলো যে মারুপথে হয়তো গোপন একটা তথ্য পাইছে, তথ্য পায়া মনে করেন যে ওই জিনিসটা হলে দেখছে যে এটি কেড়ে একই সাথে একই ইউজার আইডি 10-12 জায়গা 10-12 জেলা থেকে অ্যাক্টিভ। ঘটনা কি, মানে যে একই সাথে 10-12 জেলাতে কেমনে সম্ভব হয়? করেই মনে করেন যে 7 জন দেয়, 7 জনের 1 হলে করে, কয়া লাভ নেই, লোকের অভাব নেই। লোক অ্যাভেলেবল, ধরেন আপনার কাছে আমার কাছে চিনা জানা পরিচয় দিচ্ছে না, ওরা গোপনে গোপনে ঠিকই চালাচ্ছে অনলাইন। এত কাজ হচ্ছে বলে আপনি করতেছেন, এই করতেছেন, আসতেছে। টাইগার গ্রুপ, এই গ্রুপটা কার? ওই তো ওই সব লোকেরই, ওই যে ইস্যুর যে লোক ছিল না। নিলয় পারভেজ পাঠায় সদর উপজেলার আলামিন নামে একজনের কাছে। আলামিন জানায় কাজটা করবেন আরাফাত, যিনি থাকেন কিশোরগঞ্জে। নিজের ফোনে কথা বলিয়ে দেন আরাফাতের সাথে। কথা বোঝা যাচ্ছে, কইতেছি পাসপোর্ট কার মামলা অবস্থায় পাসপোর্ট কার লাগবে আপনার? হ্যাঁ করে দেওয়া যাবে, সমস্যা নাই, ইমার্জেন্সি আমি করে দিব। আপনি আমার সাথে এই ব্যাপারে রাত একটু বলতে ইফতারের পরে আমার সাথে কল দিয়ে কথা বলে দেন, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে আমি আপনাকে ঠান্ডা মাথায় দেবো। আর বাকি যে কাজগুলো এইগুলার নিয়ে তো আমারে আপনি এখন হয়েছে ফেলাই দিচ্ছেন ভাই। আমি তো এখন ওই ডাবল টাকা তো আপনি না নেন তাহলে আমি ভাই এটা বাদ দিই, ঠিক আছে? আমার ভাই আপনি আমার এইটা একদম শেষ করে ফেলছেন ভাই, ঠিক আছে? আমার তো লস হবে। এখন আমি তো আর ভাই আমার ভালো লাগতেছে না বিষয়টা, কি বেশি বুঝছেন? কারণ আপনি যদি কাজটা নিয়ে নিতেন তাইলে আমার লস হইতো না, আর যদি কাজটা না নেন তাহলে তো লস হবেই। যা ওনাকে টাকা যা দিছে তাই লস, কি বলছে বুঝছেন না? উনি তো এই টাকা আমাকে আর ব্যাগ দিবে না।
আপনার ওই ডাবল ওই ভোটারের ওই কি অবস্থা? ডাবল ভোটার টাকা দিয়ে কাপ নিয়ে যান। তাইলে তো ওর কালকে নিয়ে আসি ওনার তো আমার তো বিশ্বাস পাচ্ছে না, বুঝছেন? কালকে টাকা দিলে আপনার সাথে সাথে আপনি কার্ডের ব্যবস্থা করে দিতে পারবেন না কালকে? আপনি আজকে দিলে আমি আজকে গাড়িটা দিয়ে দিব, আজকে দিব, কাজ সমস্যা নাই। ভিন্ন এক নম্বর থেকে আরাফাত ওই রাতেই জানায় সার্টিফিকেট হয়ে গেছে। কি প্রমাণ আছে তার কাছে? আরাফাত পাঠায় এসএসসি আর ডিপ্লোমার সনদ, মার্কশিটের ছবি। এখানেই শেষ নয়, ভুয়া ওই রোল রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যাচাই করা হলো অনলাইনে। আসলেই হয়ে গেছে সনদ, মার্কশিটেও প্রতি বিষয়ে ভালো গ্রেড দেয়া হয়ে গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি আর ডিপ্লোমার ওই সার্টিফিকেট আর মার্কশিটের হার্ড কপি কিভাবে পাওয়া যাবে? বলা হয় যেতে হবে কিশোরগঞ্জ। পরদিন রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সনদ আর মার্কশিট হস্তান্তরের পালা। ভাই আপনার নাম কি আরাফাত? আপনার নাম আরাফাত? কত টাকা নিচ্ছেন ভাই? কই দাঁড়ান। এসএসসি আর ডিপ্লোমার ওই সনদ, মার্কশিট নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে যমুনা নিউজ। অনলাইনে কপি পাওয়া গেলেও সেগুলোর কোনো রেফারেন্স নেই শিক্ষা বোর্ডের। তাহলে পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরটা কার? এই সিগনেচারটা কি আপনার? না, এটাও না। জালিয়াতি চক্রের চট্টগ্রাম অঞ্চলে কাজ করেন ফাহিম। শুরুতে হোয়াটসঅ্যাপে দাম দর ঠিক করা ব্যক্তি সেই। পাবনায় চক্রের আরও দুজন, নিলয়, আলামিন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন, অনুসন্ধানে মাঠে নেমেছিলেন সহকর্মী আখলাকুস সাফা। তিনি আছেন স্টুডিওতে। সাফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা সাফা, এই যে এই সনদ জালিয়াতি চক্রের প্রাথমিক যেই লোকগুলোকে আপনি পেলেন, মানে এরা আর কি কি কাজ করতো? এরা তুহিন অনেক ধরনের কাজ করে। তার মধ্যে যেমন আপনি মনে করে দেখতে পারবেন, জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি, পাবনায় জন্ম সনদ। মূলত এই সনদ জালিয়াতির যে অনুসন্ধানটা, সেই অনুসন্ধানটা করতে গিয়েই কিন্তু জাস্টিন ট্রুডোর বিষয়টা আমার সামনে আসে, এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি প্রথম দেখি যে আসলেই কি এটা সম্ভব কিনা। মানে যেই চক্রটা এই কাজটা করছে, তারা যে বিজ্ঞাপন দিচ্ছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সেই বিজ্ঞাপনে তারা বলছে যে কোনো ধরনের সার্টিফিকেট তারা বানিয়ে দিতে পারে, মার্কশিট তারা বানিয়ে দিতে পারে, এবং এটার বিশ্বাসযোগ্যতার জন্য এবং অথেন্টিফিকেশনের জন্য তারা সেটাকে অনলাইনে পর্যন্ত ভেরিফাই করার ব্যবস্থা করে দেয়। এবং এক্ষেত্রে তারা আবার দুই ধরনের অপশনও রাখে, অফলাইন এবং অনলাইন। কেউ যদি অনলাইনে না চায়, কেউ যদি বলে যে আমার অনলাইন ভেরিফিকেশনের দরকার নেই, শুধু একটা কাগজ হলেই হবে, সেই ক্ষেত্রে তার কাছ থেকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে এগুলো করে দিচ্ছে। আর অনলাইনে ভেরিফিকেশন যদি করতে হয়, সেক্ষেত্রে তারা 4 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম টাকাও কিন্তু নেয়। এবং সেখানে তারা আরও কিছু বিজ্ঞাপন দিয়েছিল। সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে দেওয়া, জন্ম সনদ করে দেওয়া, পাসপোর্টের সংশোধন করে দেওয়া, এই যে বিষয়গুলো, এমনকি ই পাসপোর্ট পর্যন্ত। তখন আমার কাছে মনে হয়েছে যে জন্ম সনদ যেটা দিয়েই কিন্তু আসলে সব কিছু, এখন তো সব কিছুর সাথেই জন্ম সনদের একটা বাধ্যবাধকতা আছে, সেই জন্ম সনদ তারা কীভাবে তৈরি করে। এবং সেটা দেখতে যেয়েই কিন্তু আমি দেখলাম যে কানাডার প্রধানমন্ত্রীর নামে এবং তার বাবা মার নামে অ্যাপ্লাই করার সাথে সাথে এই গ্রুপ তারা একটা জন্ম সনদ কিন্তু তৈরি করে ফেললো। ওভার দ্য নাইট, এক রাতের মধ্যে জন্ম সনদ হয়ে গেল। তারপর আমি কি করলাম, এই যে সার্টিফিকেট জালিয়াতিটা, তখন আমরা নিজেরাই কাস্টমার হলাম। কাস্টমার হয়ে ওই গ্রুপের সঙ্গে যোগাযোগ করলাম ফেসবুকেই। মানে তারা যেখানে বিজ্ঞাপন দিয়েছে তাদের সেখানে ইনবক্স করলাম। ইনবক্স করার পর তারা আমাদেরকে বলছে যে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, আর কোনোভাবে কথা বলবেন না, ফোনেও কথা বলবেন না। হোয়াটসঅ্যাপে তাদেরকে জানানো হলো যে আমার এরকম দরকার। তখন আমরা একটা ছদ্মনাম ব্যবহার করি, এবং ছদ্মনাম ব্যবহার করে এবং পিতার নাম, মাতার নাম এবং পাসিং ইয়ার সেগুলো তাদেরকে বলার পরে সেই সার্টিফিকেটও কিন্তু তারা তৈরি করে ফেলে 2 দিনের মধ্যে। আপনি যখন তাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেছিলেন, আপনার নিজের পরিচয় তারা কি জানতে পারেনি, বা তারা কি আপনার প্রোফাইল? সেই ক্ষেত্রে আমরা অন্য নাম্বার ব্যবহার করেছি, অবশ্যই অন্য নাম্বার ব্যবহার করেছি, এবং অন্য যারা ক্লায়েন্টরা থাকে আরও 2-1 জনকে দিয়ে ডিফারেন্ট নাম্বার থেকে আমরা যোগাযোগ করেছি। যেমন এটা করতে যে এক হাতেই যে আমাদের কাজটা হয়েছে তা কিন্তু না। যেমন একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, সে বলেছে যে এই অংশটা আমি করব, পরের অংশটা আরেকজন করবে। যেমন প্রথম অংশটা পাবনার থেকে হলো, পরে আবার সেই সার্টিফিকেট যিনি ডেলিভারি দিবেন বলা হলো যে সেটার জন্য আমাদেরকে যেতে হবে কিশোরগঞ্জে। আবার তাদের ডাকযোগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু যদি কোনোভাবে তাদের সন্দেহ হয় সেক্ষেত্রে তারা এই কাজটা করে না।
আর বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু দেখা করে না, সামনে আসে না। এবং এই চক্রে আমি যেটা দেখছি যে এই চক্রের একদম শেষে যে আছে সে কিন্তু স্লিপার সেলের মতো, একদম টপে যিনি আছেন তাকে সরাসরি চেনে না, তাদের সঙ্গেও যোগাযোগটা হয় হোয়াটসঅ্যাপে। এবং যার নাম বলা হচ্ছে ধরেন আরাফাত, সে অ্যাকচুয়ালি আরাফাত না, তার অন্য আরেকটা নাম, কিন্তু সে শুধু হোয়াটসঅ্যাপের ওই নাম্বারটা ব্যবহার করে এরকম একটা নাম দিয়ে। এবং তারা এটা কী করে, যেমন তাদের একটা গ্রুপ আছে, আমি যেটা দেখলাম হোয়াটসঅ্যাপেই তাদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে সাময়িক গ্রুপ। তারা 3 থেকে 4 জন মিলে কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে একসাথে কাজ করে, তখন তাদের এক ধরনের নাম্বার থাকে এবং সেই নাম্বারগুলো আবার চেঞ্জ হয়ে যায়। এবং তারা কি করে যে কোনটা কার কাজ, কারণ তাদের নিজেদের মধ্যে কমিশন ভাগাভাগির একটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা। সেই জন্য তারা কোনটা কার কাজ এটার জন্য তারা একটা কাজ করে, করার পর সেটা আবার হচ্ছে সেই গ্রুপে আপলোড করে তারা তাদের হচ্ছে যে কপিরাইট নেয় যে এই কাজটা আমার করা। তো এই করতে করতে একটা সময় যেমন আমাদেরও সাথেও তো টাকা পয়সা নিয়ে যখন ডিলিং হওয়ার পরে আমরা তো চাচ্ছিলাম যে সরাসরি আমরা লোকটাকে দেখতে চাই, যাকে আমি ভার্চুয়ালি যার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে তাকে আমরা সরাসরি দেখতে চাই। আমরা তাকে বলি আমরা আপনার টাকা নিয়ে আসছি, আপনি আমাকে সার্টিফিকেটগুলো দেন, টাকাটা নেন। সে কোনোভাবেই টাকাটা নেবে না, সে বলছে যে আমি আপনাকে বিকাশ নাম্বার দিব অথবা আমি আপনাকে অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দিব, হ্যাঁ সেগুলো বলছে। এরপর যখন আমরা বললাম যে না আমি তো আপনার এলাকায় চলেই আসছি, আপনি তো আমার সাথে দেখা করতেই পারেন, আমাদের কাছে আরও অনেক কাজ আছে, এবং আরও বেশ কিছু তাকে আমরা বলা যায় টোপ দিলাম, তখন কিন্তু সে আমাদের সামনে এসেছিল। এবং সামনে এসে তখন সে যেই নামগুলো বলে, সে বারবার বলছিল যে স্যার মানবেন না। আমাদের সাথে 4 লাখ টাকা ডিল হয়েছিল, আমরা 1.5 লাখ টাকা তাকে অফার করে বললাম যে আমরা জিনিসটা নিয়ে যাই, কাজটা হওয়ার পরে বাকি টাকাটা আমরা পরিশোধ করব। তখন সে বলছে স্যার মানবেন না। এই স্যারটাকে, এই স্যারের নাম এই স্যারের নাম আর সে বলছে না। এবং সে বলেছে অন্য আরও কয়েকজনের নাম বলেছে, কিন্তু আমরা দেখলাম যে না সেগুলোও ছদ্মনাম। কিন্তু যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো ধরে ট্র্যাক করেই কিন্তু পরবর্তীতে পাওয়া গেল যে এই স্যারগুলো কারা আসলে। আচ্ছা, এই জাল সনদ নেওয়ার জন্য কোন টাইপের কাস্টমাররা যায়? স্টুডেন্টদের মেধাবী স্টুডেন্টরা যায় নাকি না যারা লেখাপড়া করে না, কি টাইপের লোক? এই কাস্টমারদের ক্যাটাগরি আছে। যেমন স্বাভাবিকভাবেই যেটা এর আগেও বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আমরা শুনতাম যে কারা এই ধরনের জাল সনদগুলো নিচ্ছে, যে আসলে পড়াশোনাই করে নাই অথবা যে আসলে ফেল করেছে, যে ফেল করেছে এখন তার আবার পরের বছর সে পরীক্ষা দিবে, পাশ করবে, সেই ব্যাপারে সে কনফিডেন্ট না। তখন দেখা যাচ্ছে যে সে কোনো একটা কারিগরির এই সনদগুলো নিয়ে তারা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রতিষ্ঠানে তো তারা কাজ করে এবং প্রতিষ্ঠানে কাজ করার জন্যই এই সনদগুলো লাগে। তখন তারা কি করছে, একটা গ্রুপ যারা অ্যাকচুয়ালি পড়াশোনাই করে নাই, কোনো না কোনোভাবে বাইরে থেকে কাজ শিখেছে, এখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবে, সেই জন্য তার একটা একাডেমিক সনদ দরকার উইথ মার্কশিট, তারাই কিন্তু তাদের সাথে যোগাযোগ করছে। আরেকটা গ্রুপ আছে যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে সেটার সাথে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রিন্সিপালরাও জড়িত। যেমন আপনি নাম্বার কম পেলেন, আপনি যেমন 5টা ডিপ্লোমায় ওদের 6টা সাবজেক্ট থাকে, ওই 6টা সাবজেক্টে দেখা গেছে আপনি 1টা অথবা 2টা সাবজেক্টে আপনার আশানুরূপ মার্কস আসে নাই, সেই ক্ষেত্রে আপনার লাগবে আশানুরূপ মার্কসটা। সেটার জন্য তখন তারা তাদের যে নিজ নিজ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রিন্সিপালরাই তাদের সাথে এই লেয়াজোটা করে দেয়। আমরা যেটা পরবর্তীতে দেখলাম এমন 4 জন প্রিন্সিপালকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এই মামলায়, যারা দেখা যেত যে তার একটা প্রতিষ্ঠানে এই বছর ধরেন 100 জন পরীক্ষা দিল, তার মধ্যে 20 থেকে 30 জন যাদেরকে শিক্ষকরা এই অফারটা করেছে, গার্ডিয়ানদেরকে করেছে অথবা স্টুডেন্টদেরকে এই অফারটা করেছে এসএসসি এবং ডিপ্লোমা লেভেলে, সেটা হচ্ছে যে তোমার তো এই 2টাতে মার্কস কম আসছে, আবার পরের বছর পরীক্ষা দেওয়া, তার চাইতে তুমি এরকম একটা অপশনে আসতে পারো। দেখা যাচ্ছে 1 থেকে 2 লাখ টাকা। একটু থামাতেই হচ্ছে যে এই 2-1 আমরা যা দেখছি এখানেই শেষ নয়, এদের সাথে অনেক বড় একটা চেইন আছে এই চক্রের সাথে, সেটাই আমাদের জানা দরকার। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এ তো গেল মাঠ পর্যায়ের 2-1 জনের কথা, কিন্তু এর পেছনেও আরও অনেক কারিগর আছে, সেটাই জানাবো ছোট্ট একটু বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। শুধু একজনই নয়, এর সাথে জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকেই। যমুনার সে খবর প্রচারের পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে ডিবি পুলিশ। সবার আগে গ্রেফতার করা হয় কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান সহ 2 জনকে, আর তাতেই বেরিয়ে আসতে থাকে অবাক করা নানা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ। কারিগরি শিক্ষা বোর্ডে প্রবেশাধিকার সংরক্ষিত একটি অতি গোপন কক্ষ। কেউ একজন অফিস ছুটির পর সবার সাথে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলেন, নিজের সাথে রাখা চাবি দিয়েই খুললেন সে কক্ষের দরজা।
খুব স্বাভাবিকভাবেই একটি কার্টুন থেকে বের করছেন সনদ তৈরির জন্য বিশেষভাবে তৈরি ব্ল্যাঙ্ক পেপার। ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শামসুজ্জামান। ৬৪টি জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোর হাজার হাজার ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন, রোল নাম্বার, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট তৈরি ছাড়াও সেগুলোকে নির্দিষ্ট সার্ভারে আপলোড দেওয়া, ভেরিফিকেশন নিশ্চিত করা, কম্পিউটার সিস্টেম কোড সংরক্ষণ, গোপনীয়তা বজায় রাখা সহ বোর্ডের সব রকম ডিজিটালাইজেশন এবং কম্পিউটারাইজেশন মূল দায়িত্ব ছিল তার। প্রায় ৪-৫ বছর থেকে এটা করছে। এর আগে আরেকজন সিস্টেম অ্যানালিস্ট ছিল শামসুল আলম, উনিও এই কাজ করতো, আরও অনেক বেশি করতো। তার কাছ থেকে মূলত আমি এটা শিখেছি এবং এটা প্রায় ৫,০০০-এর বেশি এরকম ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। নিজ ভান্ডার থেকে সনদের ব্ল্যাঙ্ক পেপার চুরি করে এই শামসুজ্জামানই তৈরি করতেন ভুয়া সনদ। ১ এপ্রিল ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়ে সে। মিরপুর দক্ষিণ ও মধ্য পীরের বাগ এবং আগারগাঁও এলাকায় তার দুটি বাসায় অভিযানে পাওয়া যায় একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করে নেওয়া হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট আর মার্কশিটের ব্ল্যাঙ্ক কপি। আরও উদ্ধার হয় তৈরি করা শতাধিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, বায়োডাটা সহ নানান গুরুত্বপূর্ণ দলিল। শামসুজ্জামান স্বীকার করে ৭ বছরে এভাবে অন্তত ৫,০০০ ভুয়া সনদ বিক্রি করেছে সে। আলী আকবর সাহেব উনি আমাকে নোটিশ দিয়েছিল এবং এই নোটিশের আমার আয় বহির্ভূত সম্পদ রয়েছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে ওরা তদন্তের জন্য তারা আমাকে নোটিশ দিয়েছিল। পরবর্তীতে আমি তাদের দুদক কার্যালয়ে তারা আমার সাক্ষাৎকার নিয়েছিল এবং পরবর্তীতে তারা আমার নামে একটি মামলা দায়ের করে। তিনি আমাকে জানালেন যে এটা উত্তরণের উপায় হলো একটাই আছে, সেটা হলো আইও চেঞ্জ করতে হবে, ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করতে হবে। তো উনি এই জন্য আমার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করলেন। তখন আমি এটা কিভাবে টাকাটা দেবো, আমি বার্গেনিং করার পরে উনি যখন রাজি হলেন না একেবারেই, পরবর্তীতে অতি কষ্টে আমি টাকা ম্যানেজ করার পরে তাকে যখন আমি জানালাম তখন উনি বলতো যে বাসায় চলে আসেন এতটার সময়। আমি যখন ডলারে কনভার্ট করলাম, করার পরে ওনাকে ফোন দেওয়ার পরে উনি বললো যে সরাসরি চলে আসেন দুদকে, নিচে আমি বলে দিচ্ছি রিসেপশনে, আপনি আমার নাম বলার পরেই আপনাকে ওখান থেকে নিয়ে আসবে। তো আমি তার রুমে গেলাম, রুমে যেয়ে তাকে তিনি কথা বলে আমি তার হাতে সেই খামটা আমি দিলাম। সেই রিপোর্টটা যখন সাবমিট হয় সেদিনও সে আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছে। নেওয়ার পরে এটা গোলাম মহল্লা নিয়েছে। আর এটা ছাড়াও উনি গোলাম মহল্লা সবসময় যে আমাকে কথা বলতো যে আপনি এই সমস্ত কিছুর জন্যই আবু বকর সিদ্দিক সাহেবের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং উনি আমার সাথে দেখা করার আগেও আবু বকর সিদ্দিক সাহেবের সাথে আগে কথা বলে নিতেন। প্রত্যেকটা বিষয়ে আবু বকর সিদ্দিক সাহেবের নলেজে থাকতো। মূলত সিস্টেম অ্যানালিস্টের দায়িত্ব পাওয়ার পর থেকেই কারিগরি শিক্ষা বোর্ডের এই গোপন সংরক্ষণ কক্ষ থেকে সনদের জলছাপের বিশেষ কাগজ চুরি করতেন শামসুজ্জামান। সার্ভারে ইনপুটের দায়িত্বও ছিল তার হাতে, ফলে যখন যাকে ইচ্ছা টাকার বিনিময়ে অবৈধভাবে দিয়েছেন সনদ। মেধার যে অবক্ষয়, একদিকে মেধাবী ছাত্ররা তারা কঠিন লেখাপড়া করেও তারা ভালো রেজাল্ট করতে পারছে না, আর অন্যদিকে সে তার বাসায় বসে সে ইচ্ছা মতো টাকার বিনিময়ে ভালো রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এতে একটা বৈষম্য হচ্ছে। তো এইরকম দুর্বৃত্তরা সেই সার্টিফিকেট বিক্রি করে দিয়ে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেবে, আমরা তো সেটা দিব না। আমরা অবশ্যই গভীরে যেতে চেষ্টা করবো এবং সেই পর্যন্ত আমরা যাবো ইনশাআল্লাহ। ২০১৭ সালেও মার্কশিট সার্টিফিকেট বিক্রির অভিযোগে তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়, কিন্তু হাইকোর্টের মাধ্যমে আবার চাকুরিতে পুনর্বহাল হন তিনি। দর্শক, এই বিষয়ে আমরা আরও খোঁজখবর নিতে আবারও যাচ্ছি সহকর্মী আখলাকুস সাফার কাছে। আচ্ছা সাফা, একজন সিস্টেম অ্যানালিস্ট মানে বছরের পর বছর এত বড় বড় অপরাধ করে যাচ্ছেন, মানে তার সাথে আর কে কে আছে? মানে ডিবি পুলিশ যে তদন্ত শুরু করেছে, তারা কি পেয়েছে আসলে? একার পক্ষে তো সম্ভব না নিশ্চয়ই। ডিবি পুলিশের তদন্ত তো আরও অনেক কিছুই বেরিয়ে এসছে এবং এখনও তদন্ত চলছে, অভিযান চলছে, হয়তো আরও অনেক কিছুই বেরিয়ে আসবে। তবে আপনি যে প্রথম প্রশ্নটা করলেন যে একজন সিস্টেম অ্যানালিস্ট কী করে করলেন, উত্তরটা হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্টই করতে পারেন। কারণ আপনার প্রত্যেকটা স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন হয়, তারপর তারা যে প্রবেশপত্র পায় পরীক্ষার সময়, এবং তাদের যে আলাদা করে যে আইডি থাকে, সেই আইডির নাম্বার থেকে শুরু করে সব কিছু থাকে কোথায়? একজন সিস্টেম অ্যানালিস্টের দপ্তরে।
এবং আপনি দেখবেন যে সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি অনেক জালিয়াতি হয়েছে, জাল সনদ হয়েছে, আমরা জানি যে বিভিন্ন জায়গায় ফটোকপির দোকানে পর্যন্ত এই কাজগুলো হয়েছে একসময়, কিন্তু যেটা তখন হয়নি, যেটা এই ঘটনার বেলায় আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে অনলাইনে আপলোড করা। মানে আপনার যে সার্টিফিকেটটা ওইটার অথেন্টিফিকেশনটা আপনি নিজেই প্রশ্ন করে দেখুন যে কোনো একটা কিছু আপনি যখন অনলাইনে এটার একটা অথেন্টিফিকেশন পান তখন কিন্তু আমাদের ভিতরে মানে খুব স্বাভাবিকভাবেই একটা বিশ্বাসযোগ্যতা চলে আসে। একজন সিস্টেম অ্যানালিস্ট তো এই কাজটাই করেন, যতগুলো সনদ হয় সবগুলো সনদ তিনি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তিনি অনলাইনে আপলোড করেন। এবং এই জায়গাটাতেই বসেছিলেন সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান। 5 বছর ধরে তিনি এই কাজটা করছেন এবং তিনি ইন্টারোগেশনে যা যা স্বীকার করেছেন তার মধ্যে এমনও আছে যে এর আগে এই পদে যিনি ছিলেন তিনি চলে যাওয়ার আগে তিনি এই কাজগুলো করতেন, সেই কাজগুলো তাকে বুঝিয়ে দিয়ে যাওয়া হয় এবং তিনি এই কাজটা করেন। এবং এই কাজটা করতে করতে একটা দুইটা কাজ করতে 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 বিষয়টাকে এত বড় হয়েছে যে কয়েক হাজার সার্টিফিকেট আমরা স্বীকারোক্তিতেই পেয়েছি 7 থেকে 7,500-এর মতো, সংখ্যাটা বাস্তবে কিন্তু লাখেরও বেশি। এবং এই যে কাজগুলো তারা এত বছর ধরে করে এসছেন এবং তিনি কি করেছেন, যখন হচ্ছে যে এত সার্টিফিকেট এত মার্কশিট তিনি বিভিন্ন জায়গায় মানে তিনি বিতরণ করেছেন, বিক্রি করেছেন এবং বিভিন্ন জনের মাধ্যমে বিক্রি করে এসছেন এবং পরবর্তীতে আমরা দেখলাম তার জবানবন্দিতেই সেটি হচ্ছে ওই শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যানের স্ত্রী, সেই চেয়ারম্যানের স্ত্রী পর্যন্ত তিনি বিভিন্ন কলেজের প্রিন্সিপালদের সঙ্গে যোগাযোগ করছেন এবং যোগাযোগ করে করে তিনি সেখান থেকে তাদের কাছ থেকে এই ফাইলগুলো নিয়ে আসতেন অথবা হচ্ছে যে যেই কাস্টমাররা আছে সেই কাস্টমারদের সঙ্গে কমিউনিকেশনটা করিয়ে দিতেন। এবং শামসুজ্জামান তিনি ঢাকায় 2টো বাসা ভাড়া করেছেন, একটাতেও কিন্তু তিনি থাকেন না এবং 2টো বাসাই তিনি ব্যবহার করেছেন কিন্তু এই সনদগুলো প্রিন্ট করা, সনদগুলো লেখা এবং মার্কশিটগুলো লেখা এই সবগুলো কাজে। এবং তিনি তার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা একদমই সরকারি খুবই একেবারেই নিষিদ্ধ, এটা তিনি নিজে ছাড়া কারোর সাথে শেয়ার করতে পারবেন না, তিনি দেখা যাচ্ছে এটার জন্য তিনি 2জন সহকারী রেখেছেন, যেই সহকারীরা সারাক্ষণ বসে বসে তিনি যখন অফিসেও থাকেন তখনও তার ঘরে বসে এই কাজগুলো করেছে, তিনি যখন অফিস থেকে বাসায় চলে আসছেন তখনও তিনি এই কাজগুলো করেছেন। একটা জায়গায় তিনি রেখেছেন যেখানে শুধুমাত্র প্রিন্ট হবে, আচ্ছা সেখানে শুধু প্রিন্ট হবে। একটা জায়গায় আছে তিনি নিজে এই মার্কসগুলো তিনি বসাতেন এবং ওই কলেজের সঙ্গে তিনি যোগাযোগগুলো করতেন এবং করেই কিন্তু এই জিনিসগুলো তারা বোঝানোর চেষ্টা করেছে যে তাই এই জিনিসটা অথেন্টিক। এখন যখন কেউ একজন কিনছেন, ধরেন আমি যদি এটা কিনতে যাই, আমাকে যে এটা বিক্রি করছে সে যখন আমাকে দেখাচ্ছে যে দেখেন এটা শিক্ষা বোর্ডের একদম টপ লেভেল থেকে আসছে, প্রথমত হচ্ছে যে সনদটা সেটা তো একটা একেবারেই বিজি প্রেস থেকে ছাপানো হয় এবং সেটার একটা জল ছাপ থাকে এবং সেটার কাগজটাও একেবারে বিশেষভাবে বানানো, সে তো অরিজিনাল কাগজটাই চুরি করে নিয়ে আসছে তার অফিস থেকে, তার ভান্ডার থেকে চুরি করে নিয়ে এসে সে ওগুলোতে মার্কস বসাচ্ছে এবং সেগুলো প্রিন্ট করছে। তখন কিন্তু একজন কাস্টমারের কাছে বিষয়টা অনেক বেশি ভেরিফাইড এবং অথেন্টিক। এবং আমরা দেখলাম যে পরবর্তীতে বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু অস্বীকার করতে পারেননি, তিনি বলেছেন যে তার স্ত্রীর যেই ঘটনাটা ঘটিয়েছে এবং তিনি তার স্ত্রী তো স্বীকারও করেছে, বলছে যে এর দায় তিনি এড়াতে পারেন না, এই জন্যই ফাইনালি আমরা দেখলাম যে তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে সিস্টেম অ্যানালিস্ট তাকেও সাময়িকভাবে। কিন্তু সাফা আমার কাছে একটু অবাক লাগে যে এই যে চক্রের কথা বলেন এত কিছু করছে, যারা এরকম স্পর্শকাতর সার্ভারের দায়িত্বে আছে, এই যে সিস্টেম অ্যানালিস্টের পদটা খুবই স্পর্শকাতর জায়গা, তাকে দেখভাল করা বা তাকে মনিটরিং করারও তো নিশ্চয়ই একটা কমিটি থাকার কথা, যে কোনো মানুষ তো অনিয়মে জড়িয়ে যেতেই পারে, তাকে দেখভাল করারও তো একটা গ্রুপ ছিল বা সেল ছিল, সেই ধরনের সেল তারাও কি জড়িত? এই ধরনের বিষয়গুলো আমরা তো সরকারি যে প্র্যাকটিস সেটা তো আপনিও জানেন, আমরাও জানি, আমরা দেখছি প্রতিনিয়তই। যখনই হচ্ছে এই যে অ্যানালগ থেকে ডিজিটালের সব কিছু কনভার্ট হলো, আমাদের পুরো সিস্টেমটা যখন কনভার্ট হলো, তখন আমরা দেখেছি যে ওই যে ডিজিটাল যে ডিপার্টমেন্টগুলো আছে অথবা এই ধরনের যে সার্ভার মেনটেন্যান্স যে ডিপার্টমেন্টগুলো আছে, এগুলোতে যারাই কাজ করেন না কেন স্বাভাবিকভাবে তাদের কাজ নিয়ে খুব একটা তাদের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো সেগুলো কিন্তু খুব একটা প্রশ্ন তুলতে পারে না। এটার মধ্যে আপনার লিটারেসিরও একটা ব্যাপার আছে, অনলাইন লিটারেসির একটা ব্যাপার আছে। যিনি অনলাইনের কাজটা করছেন তাকে অন্যরা সবাই মনে করেন যে তিনি ঠিকই হয়তো বা করছেন, এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে কোনো অভিযোগ আসলো কিনা, যেমন আমাদের এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত যে গত 6-7 বছর ধরে এই কাজটা চলছে, এত বড় আকারে কিন্তু এই অভিযোগটা নিয়ে কিন্তু কেউ যায়নি। অথবা এমনও যদি হতো যে একজনের সার্টিফিকেট নকল করে আরেকজনকে দিয়ে দিয়েছে, কোনো ভুক্তভোগী যে সংক্ষুব্ধ যে সেখানে অভিযোগ করছেন, তখন হয়তো বা একটা কমিটি করে তদন্ত হওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেই তদন্তটা এইটার বেলায় তো আর হয়নি। এখন ধরেন যখন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী জড়িত থাকে, সেই জায়গায় যে তদন্ত হবে এই বিষয়টা কিন্তু মেনে নেওয়াটা
এর সত্যতা আসলে হয় না, মানে যখন একদম টপ লেভেল জড়িত ওনার থাকে। স্ত্রী উনি কি বোর্ডের সাথে জড়িত ছিলেন, নাহলে উনি কিভাবে এই ওনার চক্রের সাথে স্ত্রী জড়িত? ওনার স্ত্রী জড়িত, ধরেন ওনার স্ত্রী যখন টাকাটা নিচ্ছেন, তার অ্যাকাউন্টে যখন টাকাটা আসছে, এবং যেই কলেজের প্রিন্সিপাল এটা ম্যানেজ করছে, ধরেন কলেজ থেকে যে ফাইলগুলো আসে সেগুলো কিন্তু একদম কলেজের প্রিন্সিপাল 30টা 40টা ফাইল একসাথে করে দেয়, এবং সেটার পেমেন্টটাও কিন্তু তারা একসাথে দেয়। না, আমি বলতে চাই তার স্ত্রী কি এই শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট, জব করতেন? স্ত্রী শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট না, জবও করতেন না, কিন্তু যেহেতু সে চেয়ারম্যানের স্ত্রী, এই জন্য একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো ওই চক্রে, এবং ওই প্রিন্সিপাল যারা তাকে টাকাটা দিতেন এবং টাকাটা তাকে ওইভাবেই দিতেন, এবং সবাইকে তারা বলতেও পারতেন যে চেয়ারম্যানের স্ত্রী হারসেলফ ইনভলভ। এটা বলার সঙ্গে সঙ্গে আপনার যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়, এই বিশ্বাসযোগ্যতার কারণেই তারা কিন্তু বলতে গেলে প্রকাশ্যে এই কাজ করে গেছে, একেবারে গোপনে করে গেছে তা কিন্তু না। বিজ্ঞাপন চলেছে, সব কিছু চলেছে, ফোন নাম্বার দিয়েছে, হ্যাঁ, এগুলো করে করেই কিন্তু তারা এই কাজটা করেছে, টপ লেভেলটাকে শুধুমাত্র দেখানোর জন্য যে আমাদের সঙ্গে টপ আছে, এখানে কোনো জালিয়াতির সুযোগ নেই, যদিও কাজটা জালিয়াতি। না সাফা, দুর্নীতি অনিয়মের অনেক গল্প শুনেছি, অনেক অবিশ্বাস্য ঘটনা দেখেছি, কিন্তু এই ঘটনা এখনো বিশ্বাস হচ্ছে না যে একটা শিক্ষা বোর্ডের এতগুলো লোক জড়িত। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এই দু একজনের পক্ষে এত বড় জালিয়াতি নিশ্চয়ই সম্ভব নয়, সেটা আপনাদের মনেও প্রশ্ন জেগেছে। আমরাও খুঁজে দেখেছি, এর পেছনে আছে অনেক বড় বড় রাঘব বোয়াল। সেটাই জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। ঘটনায় গ্রেপ্তার হওয়া শামসুজ্জামানের তথ্যে বেরিয়ে আসে কারিগরি শিক্ষা বোর্ডের খোদ চেয়ারম্যানের স্ত্রীর নাম। এরপরে গ্রেপ্তার করা হয় তাকে। এর মাত্র একদিন পরে বোর্ড চেয়ারম্যানকেও ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য, আর তাতেই বেরিয়ে আসে বছরের পর বছর এই চক্রকে রক্ষা করতে সক্রিয় ছিল সরকারি আরও নানা সংস্থা এবং তাদের অবিশ্বাস্য দুর্নীতির কথা। জিজ্ঞাসাবাদে শামসুজ্জামান সনদ জালিয়াতি চক্রের আরও 20 থেকে 25 জনের নাম আর সম্পৃক্ততার স্বীকারোক্তি দেন। সেই সূত্র ধরে আটক করা হয় কুষ্টিয়ার গড়াই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক সঞ্জিদা আক্তারকে। উঠে আসে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনের নাম। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল। যে কাজটা নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এরা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইক পাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। অভিযোগ ওঠায় অব্যাহতি দেওয়া হয় কারিগরি চেয়ারম্যান আলী আকবর খানকে। ডাকা হয় ডিবি কার্যালয়ে। স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানান তিনি। সনদ বিক্রির বিষয়ে ব্যক্তিগতভাবে কিছু জানতেন না বলেও দাবি করেন। স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও কিছু জানতেন না বলে দাবি করেন আলী আকবর। এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আলী আকবর এখন গোয়েন্দা নজরদারিতে। বাকি 25 থেকে 30 জনকে আইনের আওতায় আনতে চলছে অভিযান। বইয়ের থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে, সব কিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। একই মামলায় হিলফুল ফুজুল নামের কারিগরি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সর্দার গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। আটক করা হয় যাত্রাবাড়ির ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমানকেও। বেরিয়ে আসে এই ঘটনা আগেই জানত দুর্নীতি দমন কমিশন। টাকার বিনিময়ে মীমাংসা করে ফেলা হয় সেই তদন্ত। পরে শিক্ষা মন্ত্রণালয় আর কম্পিউটার কাউন্সিলের তদন্ত কমিটিও করে একই কাজ। দুদকের 2-1 কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও
স্থগিত হয়ে যায়, আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করেন, তদন্ত শুরু করার পরে পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে। তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায়। দুদকের কোন দুজন টাকার বিনিময়ে তদন্ত আপোষ করেছিলেন তাদের খুঁজতে কমিটি করেছে প্রতিষ্ঠানটি। মামলাটি অধিকতর তদন্তের জন্য ভিন্ন একজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগও দেওয়া হয়েছে। দুদকের দুজন কর্মকর্তার নাম আসছে। একটা অভিযোগ আসলেই তো তাকে আর দোষী বলা যাবে না। অভিযোগটির ভিত্তি কি, অভিযোগের যিনি যাকে অভিযুক্ত করছে তার বক্তব্য কি, প্রত্যেকটা জিনিস তো খতিয়ে দেখতে হবে। আমি যতদূর জানি কমিশন এটা অত্যন্ত গভীরভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। শিক্ষা বোর্ডের বিশাল তথ্য ভাণ্ডার, অথরিটি সিস্টেম কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লাখ লাখ টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট আর মার্কশিটের এই বাণিজ্য করে আসছিলেন পুরো চক্রটি। দর্শক, আমাদের আরও কিছু জানার বাকি আছে। আমরা আবারও যাচ্ছি সহকর্মী আখলাকুল সাফার কাছে। আচ্ছা সাফা, এই যে চক্রের কথা বললেন, কারা কারা জড়িত বললেন, এত বড় তো রাঘব বোয়ালরাও সব জড়িত বললেন, কিন্তু ডিবি পুলিশ প্রাথমিক তদন্তে বলছে 7 থেকে 7,500 সার্টিফিকেট এইভাবে জাল হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান আছে। আপনি বলছেন এটা লক্ষাধিক। মানে এই যারা এই যে সনদগুলো নিয়েছে বিভিন্ন জায়গায় আছে, মানে এত লোক, বিশাল একটা সংখ্যা, কি হবে এখন? এবং তাদের একটা বড় অংশ কিন্তু দেশের বাইরে বিভিন্ন জায়গায় কর্মরত, অথবা দেশের ভেতরের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা কর্মরত। অনেকে শুধুমাত্র প্রমোশনের জন্য, দেখা গেছে যে সে এসএসসি শেষ করেছে কিন্তু ডিপ্লোমাটা করা হয়নি, এটার জন্য তার একটা প্রমোশন হচ্ছে না, সে তখন হচ্ছে যে জাল সার্টিফিকেটটা নিয়ে সে প্রমোটেড হয়ে গেল। এবং তারা কিন্তু বিভিন্ন সেন্সিটিভ জায়গায় কর্মরত, এবং কারিগরি শিক্ষার যে জায়গাগুলো, এই সবগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন যে জীবনযাপন এটার সঙ্গে জড়িত। তারা এই সেন্সিটিভ কাজগুলো করছেন, এবং তারা কিন্তু নিশ্চিত হয়েই কিন্তু কাজটা করছেন যে হ্যাঁ, তার সনদটা অরিজিনালি ভেরিফাইড হয়ে গেছে। মানে বৈধভাবে যে রেমিটেন্স যোদ্ধারা এখন প্রবাসে আছেন, তাদের বড় একটা অংশই তো এই ধরনের সার্টিফিকেট নিয়ে বাইরে গিয়েছে। এখন সেগুলো কি জালের মধ্যে পড়ে? এখন সেগুলো তো সার্টিফিকেট তো অফকোর্স জাল, যেটা আমরা পেলাম, কিন্তু ধরেন হচ্ছে যে সে তো ভেরিফাইড করে, সে কিন্তু শিওর, সে নিশ্চিত যে তার সার্টিফিকেটটা অরিজিনাল হয়ে গেছে, সেটা শিওর। কিন্তু আমার অনুসন্ধানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে, আপনি নিজেও পড়াশোনা করেছেন, আমরাও পড়াশোনা করেছি, আমরা একটা পরীক্ষা দেওয়ার আগে আমাদের তো রেজিস্ট্রেশন করি আমরা, তারপর আমরা পরীক্ষার হলে যাওয়ার জন্য আমরা ফর্ম ফিল আপ করি, তারপর আমাদেরকে একটা প্রবেশপত্র দেওয়া হয়, তারপর আমরা পরীক্ষা দিই, সেই পরীক্ষার পরে আগে আসে মার্কশিট, তারপর আসে কিন্তু সনদ। এখন আপনি যখন হচ্ছে এই অবৈধ যারা ভাবে করে দিচ্ছে, তারা উল্টা দিক থেকে কাজটা করছে, আপনাকে সনদ দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, আপনি কিন্তু অনলাইনে দেখে আপনি কনফার্ম, আপনি ভাবলেন যে আপনার কাজটা হয়ে গেল, আপনি তাকে টাকা দিয়ে নিয়ে কাজটা কিন্তু করে ফেললেন। আচ্ছা, কিন্তু আপনার কাছে দুইটা জিনিস নাই। সেটা হচ্ছে, যেমন হচ্ছে যে আপনি যেই সনদটা অনলাইনে আপলোড করেছে এই যে সিস্টেম অ্যানালিস্ট, সে কি এই স্টুডেন্টের জন্য আরেকটা ভুয়া প্রবেশপত্র তৈরি করতে পেরেছে, আরেকটা ভুয়া রেজিস্ট্রেশন তৈরি করতে পেরেছে, তাকে একটা প্রতিষ্ঠানে ভর্তি দেখাতে পেরেছে? তা কিন্তু পারেনি। চাকরির জন্য তো আমার এই রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র এটা তো আমার দরকার হয় না, আমার যেটা দরকার হয় সেটা আমি পেয়ে গেলাম। কিন্তু এখন ধরেন যখন এই বিষয়টা সামনে চলে আসলো, এখন যারা যারা এমপ্লয়ার, যারা এই গত 5-7 বছরের মধ্যে যাদেরকে নিয়োগ দিয়েছে, তারা কিন্তু চাইলে এখন এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে, তারা কিন্তু ওই জায়গাগুলোতে তারাও তদন্ত করতে পারে, এবং তারাও কিন্তু এই বিষয়গুলো ভেরিফিকেশনে দিতে পারে। কারণ আমরা যতটুকু দেখেছি যে এই যে লাস্ট কয়েকদিনের যে তদন্ত চলছে, এবং এই এখন যে একটা বড় রকমের একটা অ্যাকশন নেওয়া হয়েছে, শক্ত অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকেও, কিন্তু লাস্ট 7 বছরের যতদিন যাবৎ এই সিস্টেম অ্যানালিস্টের পদ তৈরি হয়েছে, ততদিন এই ধরনের যত সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেট তারা ভেরিফিকেশনের জন্য দিয়েছে। সেই হিসেবে বলা যায় যে 4টা ধাপ যেখানে মেনটেন করা হয় নাই, এই সবগুলো সার্টিফিকেট কিন্তু এখন বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো এক সময় ধরেন 2 বছর আগে যে সার্টিফিকেটটা অনলাইনে পাওয়া যেত, এখন যে কোনো এমপ্লয়াররা, তাদের যদি কাউকে সন্দেহ হয়, তার কোনো এমপ্লয়িকে সন্দেহ হয় যে সে জাল সার্টিফিকেট দিয়েছে কিনা, তখন কিন্তু সে তার ওই সার্টিফিকেট নিয়ে এখন কিন্তু ভেরিফাই করে দেখতে পারে। এখন আবার অনলাইনে বিষয়টা চলছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন একটা রিপোর্ট হলো, রিপোর্টের পর ডিবি নামলো এবং বেশ হইচই পড়লো, বিষয়টা জানাজানি হলো। যা করার এখনের মধ্যেই করতে হবে। আসলে এইটাকে যদি আরও বেশি সময় যায়, আরও লম্বা সময় যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবারও নতুন করে যে অন্য কোনো গ্রুপ এখানে কাজ করবে না, বিষয়টা কিন্তু তা না। আর এই যে 1.5 লাখের কথাটা আপনি বলছিলেন, সেটা হচ্ছে
পুলিশের কাছে স্বীকারোক্তি এসেছে এখন পর্যন্ত 7 থেকে 7,500 সার্টিফিকেট দেওয়ার, মানে যেগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই, হাতে নাতে ধরা পড়েছে যেগুলো। কিন্তু ধরুন ওই যে আমি আপনাকে শুরুতে বলছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলো শেয়ার হয়েছে, কোনটা কার কাজ, এই যে যারা এই কাজগুলো করে দেয় অথবা এই কাস্টমারদেরকে নিয়ে আসে, ডাটাগুলো প্রাইমারি ডাটাটা যে নিয়ে আসতেছে, সেই যে মানুষগুলো আছে তাদের যে হিসেব, তাদের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপে কিন্তু তারা প্রায় 1.5 থেকে 2 লাখের মতো সার্টিফিকেট ইস্যু করে ফেলেছে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা সংখ্যাটা বলছি। এবং এই যে অপরাধের যে ক্ষেত্রটা, এটা কিন্তু 64 জেলায়, আপনি জানেন উপজেলা পর্যায়েও পর্যন্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু হয়েছে, সেই সব প্রতিষ্ঠানেও কিন্তু মিলেমিশে সবকিছু মিলে আমার কাছে একটা বিষয় অবাক লাগে, এটা নিয়ে হয়তো পরবর্তীতে কাজ হবে, যে ফেসবুকে কেউ অনাকাঙ্ক্ষিত 2-1টি স্ট্যাটাস দিয়ে দিলেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে ছো মেরে ধরে নিয়ে আসছে, এমন পারদর্শিতা কিন্তু দেখিয়েছে। সেখানে ফেসবুকে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটা ব্যবসা হচ্ছে বা এই ধরনের একটা চক্র কাজ করছে, এটা আগে নজরে আসেনি আপনার অনুসন্ধানের আগে? না, নিশ্চয়ই তদন্তে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আপনাকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যখন অবস্থা, তখন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশোনা করছেন এবং পড়াশোনা শেষে দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন, তাদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সুখবর হলো, এই যে লেখাপড়া না করে যারা ভুয়া সনদ কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন, বর্তমানে তাদের সনদগুলো পর্যায়ক্রমে বাতিল করা হচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়, তবে এত বড় অনিয়ম দুর্নীতির খবর আগে সামনে আসেনি। তারপরও আসার কথা, জোরে সোরে অভিযান চলছে অপরাধীদের বিরুদ্ধে। মাঝপথে যেন অভিযান থেমে না যায়, সে বিষয়েও খোঁজ রাখতে চাই আমরা। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম চোখে দেখেনি কিন্তু যার নাম শুনলেই আঁতকে ওঠে শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই, আর তারই কথায় আদায় হতো লাখ লাখ টাকা চাঁদা। কখনো কখনো চাহিদা অনুযায়ী চাঁদা না পেলে ভোগ করতে হতো জুয়েল মিয়া ওরফে ফেন্সি জুয়েলের ভয়াবহ নির্যাতন। সে ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মূর্তিমান এক আতঙ্ক। মূলত ঢাকায় বসে চলত জুয়েলের এই নেটওয়ার্ক। শুধু তাই নয়, সুন্দরী নারী দিয়ে বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ করত ধনাঢ্য ব্যবসায়ী কিংবা প্রবাসীদের। এরপর তাদের কাছ থেকে আদায় করা হতো লাখ লাখ টাকা, যা আবার কখনো কখনো ছড়িয়ে যেত অর্ধকোটিও। মূলত ক্রিপ্টোকারেন্সি বা ডলারের মাধ্যমে এই অর্থ আদায় করত জুয়েল ও তার বাহিনী। আর অপহরণের কালো টাকা সাদা হতো ইটালি প্রবাসী ভাইয়ের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। আপনার আশপাশে যে কোনো অপরাধের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।